আজকের এই ক্লাসে তুমি জানতে পারবা বাংলা প্রথম পত্রের সকল গদ্য পদ্য নাটক উপন্যাসের মূল মূল চরিত্রগুলো, যেগুলো জানতে পারলে তুমি 100-এ 100 সৃজনশীলের ঘ এবং ঘ মার্ক 100-এ 100 উত্তর করতে পারবা। তো তোমরা যারা আজকের এই ক্লাসটা দেখবা, আমি কথা দিচ্ছি তুমি 70 থেকে 70 ঘ এবং ঘ মার্কের যে 7 মার্ক, এখান থেকে তুমি 100-এ 100 কমন পাবা। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসটা মূলত বিশেষ করে তোমরা যারা এইচএসসি 2024 ব্যাচ আছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা আমি উৎসর্গ করলাম। তো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা ধৈর্য ধরে একটু দেখো। এবং হ্যাঁ, বলে রাখি, আজকের ক্লাসটা তোমরা যারা চাচ্ছ পিডিএফটা নিবা, আজকের এই পিডিএফ তোমরা যারা চাচ্ছ যে তোমাদের হাতের কাছে থাকো, অর্থাৎ তোমরা যারা এই পিডিএফটা হাতে রাখবা, পরীক্ষার আগের রাত বা সকালে যদি তুমি 1 ঘন্টা সময় নিয়ে যদি পড়ে যেতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তুমি 100-এ 100 ঘ এবং ঘ নঙের উত্তর তুমি চোখ বন্ধ করে লিখতে পারবা। কারণ প্রত্যেকটা গল্প তোমাকে জানতে হবে মূল চরিত্রগুলো। আমি যদি বলি অপরিচিত গল্পের মূল নায়কটাকে বা মূল চরিত্রটাকে, অনুপম, নায়িকাকে কল্যাণী, এছাড়াও জানতে হবে অনুপমের মামা সম্পর্কে, এরপরে শম্ভুনাথ সেন সম্পর্কে জানতে হবে। এই যে 4টা ক্যারেক্টারের নাম বললাম, এই গল্পে কিন্তু আরো ক্যারেক্টার আছে, কিন্তু সকল ক্যারেক্টার কিন্তু তোমার পরীক্ষা গ এবং ঘ মার্কে আসবে না, কিংবা পরীক্ষাতে আসবে না। আসবে কোনগুলো? যেগুলো এই গল্পের সবচেয়ে টপ লেভেলে আছে। এখন বিষয় হচ্ছে তুমি কিন্তু এই টপ লেভেল কিন্তু এখনো আইডেন্টিফাই করতে হয়তো পারো নাই। এই অপরিচিতটা অনেকটা ইজি, সবাই এটা পারো, কিন্তু অন্যান্য যে গল্প, কবিতা আছে, নাটক, উপন্যাস আছে, ওই চরিত্রগুলো সম্পর্কে অনেকে আইডিয়া নাই। তো আজকের এই পিডিএফ থেকে তুমি পেয়ে যাবা প্রত্যেকটা গল্পের মূল চরিত্র, যেগুলো জানতে পারলে তুমি 100-এ 100 উত্তর করতে পারবা। তো তোমরা যারা চাচ্ছ এই পিডিএফটা তোমরা নিবা, সেই পিডিএফ নিতে হলে তোমাকে কি করতে হবে ভাইয়া? এই ক্লাসটা যদি শেয়ার করে দাও এবং শেয়ার করে আমার উপরে দেওয়া নাম্বারে তুমি যদি হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও, আমি তোমাকে সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দিব। আর কথা হচ্ছে, এখন এই পিডিএফ তুমি যদি নিতে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। দেন হচ্ছে শেয়ার যে করেছো তোমার আইডিতে, এটার একটা স্ক্রিনশট দিয়ে কমেন্টে দেখাতে হবে, তাহলে তুমি পেয়ে যাবা আজকের এই পিডিএফ। তো আজকের এই পিডিএফ পাওয়া মানে তুমি বাংলা প্রথম পত্রে 70-এর 70 কিন্তু ইনশাল্লাহ তুমি একবারে তামা করতে পারবো। তাহলে দেখো, এই পিডিএফ এর প্রত্যেকটা গল্প, নাটক, উপন্যাস, কবিতা যা আছে, অল ইজ এভরিথিং তুমি পেয়ে যাবা। মূল ক্যারেক্টার গুলোর তার বৈশিষ্ট্যটা কি ছিল। যেমন আমি যদি বলি, দেখো ভাইয়া, নেকলেস, এই যে নেকলেস গল্পে মাত্র তুমি 2টা চরিত্র সম্পর্কে জানবা। সেই 2টা চরিত্র কি? মাতিলদা, মুসে লুইসেল। তোমরা যারা এসএসসি 2027-28 ব্যাচ হবে, অলরেডি গ্লোরিয়াস একাডেমিক অ্যাডমিশন কেয়ারে ভর্তি চলছে। তোমরা 27 ব্যাচের সকল পরীক্ষায় শেষ, অর্থাৎ সকল কলেজে পরীক্ষা কিন্তু একাদশের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে। তো তোমরা 27 ব্যাচ চাইলেই এই সময়টাকে কাজে লাগাতে পারো। দ্বাদশের যে সময়টা খুবই অল্প একটা সময় তুমি পাবা। এই অল্প সময়ে গুছানো প্রিপারেশন যদি নিতে চাও, তাহলে গ্লোরিয়াস একাডেমিক অ্যাডমিশন কেয়ারের বিকল্প আর কিছু হতে পারে না। কারণ আমরা এমনভাবে তোমাদের গঠন করবো, শুধু আমরা ভালো ছাত্রই বানাবো না, আমরা তোমাদের বানাবো ভালো মানুষ হিসাবে ইনশাআল্লাহ গড়ে তুলবো। এছাড়াও পাশাপাশি আমরা কি করবো, তোমাদের ইন্টারের পাশাপাশি আমরা অ্যাডমিশন এখন থেকে স্টার্ট করবো। তো তোমরা যারা চাচ্ছ এসএসসি 2027 ব্যাচ আমাদের কাছে করবা, তাহলে আর দেরি না করে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে নক করে ডিটেইলস তুমি জানো, 2 দিন ক্লাস করে দেখো। আর তোমরা যারা 28 ব্যাচ হবে, তোমাদের এখনো কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয় না, রিজাল্ট এখনো পাবলিশ হয় না। রিজাল্ট পাবলিশ হবে 20 তারিখের দিকে, জুলাইয়ের 20 তারিখ মেবি। তো তোমরা কিন্তু চাইলে এখনই ভর্তিটা কনফার্ম করতে পারো, ভর্তি হয়ে থাকো, তারপর তোমরা কলেজে ভর্তি হওয়ার আগে বা পরে ক্লাস শুরু করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা বলতেছিলাম, নেকলেস গল্পের চরিত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। সবচেয়ে যেগুলো হচ্ছে ঘ মার্কে আসার মতো চরিত্র হচ্ছে 2টা, মাতিলদা আর একটা হচ্ছে মুসে লুইসেল। এই 2টা চরিত্র সম্পর্কে তুমি জানবা। এখন তোমরা যারা এই 2টা চরিত্র জানো না এই গল্প থেকে, তাহলে তোমাকে কি করতে হবে? এই পিডিএফটা তোমার হাতে রাখতে হবে। আমি কারণ এই পিডিএফটা দেখো, মাতিলদা এই গল্পে অতি লোভী, উচ্চ বিলাসী, বাবার নাই, এরপরে ফুটানিগিরি করছে। তাহলে এই ফুটানিগিরি করতে গিয়ে কিন্তু তাকে 10টা বছর অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে। বা কৈনির মতো যতটুকু ছিল তার হচ্ছে, আগে তো একটু ভালো ছিল, এই নেকলেস হারানোর আগেও কিন্তু সে ভালো ছিল যতটুকুই ছিল, কিন্তু তখন কিন্তু এই যে অতি লোভী, উচ্চ বিলাসী হওয়ার কারণে কিন্তু মাতিলদার কি হয়েছে? অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে বা নিম্ন স্তরে আরো চলে গেছে। তো এই যে বিষয়টা আমি কিন্তু এখানে লিখে দিছি, মাতিলদা কেমন ছিল? অতি লোভী, উচ্চ বিলাসী মনোভাব ছিল। ধনী ও অভিজাত শ্রেণীর সঙ্গে তার তুলনা করে নিজেকে সবসময় অসহায় মনে করতো। তো এইভাবে আমি কি করেছি, প্রত্যেকটা ক্যারেক্টার তোমাকে
আমি সুন্দর করে পিডিএফে দিয়ে দিচ্ছি। এই যে তার স্বামী লুইসেল, মার্গারিতার স্বামী, তিনি স্ত্রী প্রেমিক ছিলেন, তিনি নিজের অবস্থান সম্পর্কে সচেতন ছিলেন, তিনি কেরানি ছিলেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু তোমার প্রশ্নে বলা হবে। এছাড়াও এরপরে দেখো অর্ধাঙ্গের কোন বিষয়গুলো জানলে তুমি গ এবং গ মার্কে পারবা, উত্তর করতে পারবা, সেই বিষয়টাই কিন্তু আমি এখানে তুলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে বিষয়গুলো তুমি কিন্তু অনেকেই জানো না, বা যারা জানো তারাও তো যে পরীক্ষার আগের রাত বা আগের দিন 1-1.5 ঘন্টা সময় নিয়ে যদি এই পিডিএফটা যদি পড়ে যাও, তাহলে আশা রাখছি তুমি সিকিউ এমসিকিউ অনেক কিছু তুমি কমন পেয়ে যাবা। তো সাজেশনের পিডিএফ, তাহলে দেখো আমরা এরপরে কবিতা দেখবো, যে কবিতাগুলো তুমি যদি জানো যে এক্সামে আসবে, 100% আসবে, জানার পরে যদি তুমি এক্সামে যদি না লিখতে পারো তাহলে কতটুকু খারাপ লাগবে। কারণ তুমি লিখতে পারবে না তখনই যখন তুমি জানবা না। ধরো তুমি বিভীষণপতি মেঘনাদ চরিত্র সম্পর্কে জানো না, এই কবিতার কোন চরিত্রগুলো কিভাবে কিরকম ছিল, পরীক্ষাতে কিভাবে আসবে, সারা বছর পড়ছো 2 বছর, কিন্তু তুমি গুছানো প্রিপারেশনটা জানো না, গুছানো পড়াশোনার টেকনিকটা জানো না। সেই পরিশ্রমটা কিন্তু আমরা তোমাদের করে দিয়েছি এই পিডিএফ এর মাধ্যমে। এখন দেখো আমি যদি একটু ডিটেইলস যদি বলি, কবিতা সবচেয়ে টপ লেভেলে না, 1000% বিভীষণপতি মেঘনাদ কবিতা, এটা আসবে আসবে আসবে, এটা আসবে 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 100% আসবে। তাহলে এখন তুমি ভালো করে বুঝো বিভীষণপতি মেঘনাদ কবিতাতে কোন চরিত্রগুলো কিরকম ছিল। মাত্র আমি তোমাকে 3টা চরিত্র, 3-4টা চরিত্র দিচ্ছি, মেঘনাদ, বিভীষণ, রাম, লক্ষ্মণ। এখানে কিন্তু অনেক চরিত্র ছিল, কিন্তু তোমাকে পরীক্ষার জন্য জানতে হবে যেগুলো, সেগুলোই এই পিডিএফে আমি তোমাদের দিয়ে দিছি। একটু দেখার চেষ্টা করো ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। তুমি দেখো এখান থেকে দেখো, এই 3-4টা চরিত্র জানলেই তুমি যদি সিকিউ গুলো পারো, তাহলে আর কি বা তুমি চাচ্ছ। তো তুমি দয়া করে ভাই, তোমরা যারা 26 ব্যাচ আছো, তোমাদের জন্য এত পরিশ্রম করে এই পিডিএফ আমি তৈরি করছি। দেখো ভাই, তুমি বিভীষণপতি মেঘনাদ কবিতা পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, একবারে মুখ টুক মনে করো যে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু ভাই তুমি আমার পিডিএফটা পড়ে যাও, তুমি একবার তো পড়ছোই, লাইন টু লাইন পড়ছো, কিন্তু বুঝতেছো না। কিন্তু তোমাকে সিকিউ ধরার জন্য ওই লাইন টু লাইন পড়ে যেটা তুমি বুঝো নাই, সেটাই কিন্তু আমি এই শর্টকাট, এই 3টা নামের ভিতর দিয়ে দিছি ভাই। শর্টকাট বলতে কিছু নাই, তোমাকে দিয়ে দিছি মূল থিমগুলো। তাহলে দেখো মেঘনাদ কবিতা, মেঘনাদ কেমন ছিল, বিভীষণপতি মেঘনাদ কবিতা মেঘনাদ চরিত্রটা কেমন ছিল, সেটা হচ্ছে দেখো মাতৃভূমির প্রতি তার যে গভীর একটা আবেগ, ভালোবাসা, অর্থাৎ সে ছিল, মেঘনাদ ছিল দেশপ্রেমিক। এক কথায় মেঘনাদ কি ছিল ভাইয়া, দেশপ্রেমিক ছিল। তোমার ওই সিকিউ উদ্দীপকে এরকম একটা গল্প সাধারণ থাকবো যে অমুক নিজের জীবন উৎসর্গ করে দেশের জন্য কাজ করছে, দেশকে রক্ষা করছে, তাহলে তোমার এই কবিতার সাথে কার চরিত্রের মিল আছে, কার সাদৃশ্য আছে, তখন তুমি কিন্তু ধরতে পারবা। কারণ তুমি আমার এই পিডিএফটা পড়েছো, তখনই তুমি ধরতে পারবা এটা হচ্ছে মেঘনাদের সাথে। আরো একটা, সেটা হচ্ছে বিভীষণ, মেঘনাদের কি চাচা, মেঘনাদের চাচা কিন্তু বিভীষণ। সেই বিভীষণের চরিত্রটা এই কবিতাতে মাইকেল মধুসূদন দত্ত কিভাবে দেখিয়েছেন, সেই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। তিনি দেখিয়েছেন, তিনি হচ্ছে মাতৃভূমির প্রতি অবহেলা, বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার পরিচয় দিয়েছে এই কবিতার মাধ্যমে। কারণ কি দেখো, যখন মেঘনাদ যজ্ঞাগারে ছিল প্রার্থনা অবস্থায়, তখন কিন্তু এই লক্ষ্মণ কিন্তু তার যজ্ঞাগারে ঢুকে তাকে আক্রমণ করে বসে। সে আক্রমণ অবস্থায় কিন্তু মেঘনাদ দেখতে পায় বিভীষণ তার পাশেই ছিল, দরজার পাশেই ছিল। তখন সে এটা দেখে কিন্তু বুঝে ফেলে যে এটা তার লক্ষ্মণ। কিভাবে প্রবেশ করছে, কার সাথে প্রবেশ করছে, এটা বুঝতে আর বাকি থাকে না মেঘনাদের। তখন সে বুঝে নিছে এই বিভীষণই হচ্ছে তার জন্য কাল হয়ে দাঁড়াইছে, অর্থাৎ বিশ্বাসঘাতকতার পরিচয় আমরা পেয়েছি। রাম লক্ষ্মণ হচ্ছে এখানে কাপুরুষতার পরিচয় দিয়েছে। কিভাবে দিয়েছে, কারণ যখন মেঘনাদ তখনকার সময় যুদ্ধের নিয়ম ছিল এরকম যে সামনাসামনি যুদ্ধ হবে, কেউ যদি অস্ত্রহীন থাকে তাকে অস্ত্র আনার সুযোগ করে দিতে হবে, দুজনই সমান লেভেলে থাকতে হবে, দুজনের হাতে অস্ত্র থাকতে হবে। কিন্তু আমরা দেখতে পাই মেঘনাদ নিরস্ত্র ছিল, যার জন্য রাম লক্ষ্মণ আক্রমণ করে তাকে হত্যা করে, অর্থাৎ বলতে পারি আমরা কাপুরুষতার পরিচয় দিয়েছেন। তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা, তাহলে ইনশাআল্লাহ খুব চমৎকার ভাবে তোমরা এই বিভীষণপতি মেঘনাদ কবিতা থেকে উত্তর করতে পারবা। ঠিক একইভাবে আমি করেছি কি, প্রত্যেকটা কবিতার এভাবে মূল চরিত্র ধরো, আমি তোমাকে তো এটা বুঝাইছি, আর বাদ বাকি আমি একটাও বোঝাবো না, বাট তুমি শুধু খালি পড়লে পারবা। যেমন সোনার তরী কবিতার মূল বিষয়গুলো কি কি, মূল থিমগুলো কি কি, সেগুলো হচ্ছে এখানে লিখে দিছি। তারপর আসো
বিদ্রোহী বিদ্রোহী কাজী নজরুল ইসলামের এই কবিতা থেকে মূল থিমটা কি, এগুলো পড়লেই তুমি গ এবং গ মার্কের উত্তরগুলো পারবা। এছাড়াও এখান থেকে তো আসবে সিকিউ এমসিকিউ বলো, 1 মার্কের প্রশ্ন, এগুলো থেকে আসবে। তাহলে তোমাকে জানতে হবে ভাই আজকের স্লাইড পড়া মানে তুমি কিন্তু 100 উত্তর করতে পারতেছো, তাইলে দেখো বিদ্রোহী গেল তাহারে পরে মনে তাহারে পরে মনে। দেখো তোমাদের অনেক আমি মিস করবো এসএসসি 2024 ব্যাচ, কারণ তোমরা আমার শুরু থেকে যারা ছিলা কিংবা শেষের দিকে ছিলা সবাই কিন্তু এখন আমার স্টুডেন্ট, তো তোমাদেরকেও আমি অনেক মিস করব। সেই মিস করাটাই কিন্তু এই তাহারে পরে মনে কবিতাতে লিখে দিয়েছেন যে প্রিয়জন হারানোর যে একটা বেদনা, অর্থাৎ আমি আমার স্টুডেন্টদেরকে হারিয়েছি বলতে সীমিত একটা সময় হারিয়েছি, আবার নতুনদের আগমন ঘটবে, বসন্ত আবার আসবে, কিন্তু আমার আর বলা হবে না যে তোমাদেরকে কি আরো কি ব্যাদ দিতে হবে কিনা, তোমরা আর একটু চুপ করো, একটু কথা শোনো, এগুলো আর তোমরা হয়তো আমার মুখে আর শুনবা না। বাট এই যে এই কবিতাতে বলা হয়েছে প্রিয়জন হারানোর যে একটা কি বিচ্ছেদের যে একটা অন্যরকম একটা অনুভূতি, কিরকম অনুভূতি ভাইয়া, হারানোর যে একটা বেদনা, সেই বেদনা এখানে প্রকাশ করা হয়েছে। এখানে প্রকাশ করা হয়েছে প্রকৃতির যে বিষয়টা, যেমন বসন্তের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে এই কবিতা মূল থিমগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, যেগুলো গ মার্কে 100 তুমি লিখতে পারবা। তারপর আসো 18 বছর বয়স কবিতা। এই কবিতার মূল থিম কি, এই যে দেখো আমি খুব ভেঙে গ মার্কে যেগুলো আসবে, যেগুলো আসলেই যেগুলো জানলেই তুমি লিখতে পারবা, সেই বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তারপর কি দেখো, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতা পড়লে তুমি যে বিষয়টা তোমাকে মাথায় রাখলে তুমি 100 উত্তর করতে পারবা। দেখো ভাই তুমি লাইন টু লাইন কিন্তু এখন পারবা না, তোমাকে মূল থিমগুলো জানতে হবে যে এই আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি এখানে কি বোঝানোর চেষ্টা করছে, এখানে বোঝানোর চেষ্টা করছে দেখো যে বাঙালির পূর্বপুরুষের 1000 বছরের ইতিহাস এবং তাদের জীবন সংগ্রামের কথা এই কবিতাতে তুলে ধরছে। এরপরে কি বিদেশি শাসক শোষকদের যে নির্যাতন করার যে সিস্টেমটা ছিল, এটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। অন্যায় অবিচার এই বিষয়গুলোর প্রতি আমাদের সোচ্চার হতে হবে, এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছে। ফেব্রুয়ারি 1969 এই কবিতার মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করছে, অল ইজ এভরিথিং তুমি পেয়ে যাবা আজকের এই স্লাইডে। এই স্লাইড পড়া মানেই কিন্তু তুমি 100 উত্তর করা। তাহলে এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আসলে ভাই কোন সিদ্ধান্তে তুমি উপনীত হবা। তুমি কি একটা শেয়ারের বিনিময়ে এই পিডিএফ নিতে চাও কিনা? যদি নিতে চাও তাহলে শেয়ার করে একটা স্ক্রিনশট মারো, ইনশাআল্লাহ তুমি ডিটেইলস এটা পেয়ে যাবা। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা যারা কম পারো কম বোঝো, যে এই মুহূর্তে এসে বুঝতে পারতেছো না যে আসলে কোনগুলো তুমি পড়বা বা কোন গল্প কোন কবিতাগুলো পড়লেই তুমি 100 উত্তর করতে পারবা, তাদেরকে বলতেছি একটু শোনো। তোমরা অবশ্যই গদ্য পড়বা অপরিচিতা, বিলাসী, জীবন বৃক্ষটা পড়ো, মাসিবিশি পড়ো, রেনকোট পড়ো, নেকলেস পড়ো, আর এইখান থেকে যে কোনো একটা পড়ো তুমি। তার ভিতর আমি বলতে পারি অর্ধাঙ্গী করতে পারো, কিংবা যৌবনের গান করতে পারো, আর নয়তো পড়ো তুমি কপিল দাস মুর্মুর শেষকাল। এখান থেকে 1-2টা তুমি পড়ে রাখো, তাহলে ইনশাল্লাহ তুমি গদ্য থেকে ইজিলি প্রশ্নগুলো উত্তর ধরতে পারবা। এরপরে চলে আসো কবিতা থেকে যেগুলো তুমি পড়বা, বিভূতিভূষণ মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, তাহারে পরে মনে পদ্মাটা একটু পড়তে পারো। 18 বছর বয়স, ফেব্রুয়ারি, আমি কিংবদন্তির কথা বলছি। আর এখান থেকে তুমি যে কোনো একটা পড়ো, প্রতিদান করতে পারো। 1-2টা এইভাবে পড়ে রাখো, আর এগুলো তুমি 100 পড়বা, কারণ এগুলো ছাড়া কোনো প্রশ্ন করা হবে না। তাহলে তুমি এখন এগুলো জেনে ফেলছো, এরপরে যদি না পড়ো, এই পিডিএফ যদি না নাও, আমার কিচ্ছু আর করার থাকবে না। এরপরে যে নাটক উপন্যাস তো 100% এগুলো পড়বাই, অলরেডি তো তোমরা এটা পাইছো, সেগুলো তোমরা পাইছো। তাহলে এই বিষয়গুলো হচ্ছে তোমরা কি করো ভাইয়া, এইগুলো হচ্ছে তোমরা ভালো করে একটু পড়ো, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ ভালোভাবে তোমরা লিখতে পারবা। যারা কম পারো, এখনো বলছি তোমরা ভিডিওটা শেয়ার করে স্ক্রিনশট দাও, দিয়ে কমেন্টে জানাও, আমার উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের ফুল পিডিএফটা কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অগ্রিম শুভেচ্ছা থাকবে। তোমরা ভালো রেজাল্ট করো, ভালোভাবে পরীক্ষা দিবা, তাহলে ভালো রেজাল্ট হবে এবং তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করো। সামনে অ্যাডমিশন আছে, দেখা হবে অ্যাডমিশন জার্নিতে।